ফিরে এলাম সরাসরি আজকে ঘটনা নিয়ে। আমার এবারের ঘটনা 1980 সালের দিকের একটা ঘটনা। সম্ভবত উত্তরবঙ্গের কোনো একটা গ্রামকে কেন্দ্র করে এই ঘটনার শুরু। যাই হোক, সেই গ্রামে হঠাৎ করে তখন মহামারী শুরু হয় এবং সেই মহামারী ছিল কলেরা। তো আপনারা হয়তো জানেন সেই সময় কলেরা, বসন্ত, এই রোগগুলা খুব ভয়াবহ ছিল এবং কত মারাত্মকভাবে প্রভাব ফেলত সেটা হয়তো আপনারা শুনেছেন। যাই হোক, আমরা এটাও শুনেছি কলেরার কারণে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গিয়েছে এবং পুরা গ্রাম শ্মশান হয়ে গিয়েছে। এরকমের স্টোরি আমরা অনেক শুনেছি। সেই গ্রামেও কলেরার প্রকোপ যখন শুরু হয় তখন পুরো গ্রামের মধ্যে একটা আতঙ্ক নেমে আসে এবং প্রথম এক সপ্তাহে 50 জনেরও বেশি মানুষ মারা যায়। তো যে আমার সাথে ঘটনাটি শেয়ার করে তার নানা মূলত ওই সময়কালে তিনি বেঁচে ছিলেন এবং তিনি নিজেই এই ঘটনাগুলোর সাক্ষী ছিলেন। যাই হোক, আমি বলিনি, আমার সাথে যিনি ঘটনাটি শেয়ার করেছেন তার নাম হচ্ছে সোহেল। তো সোহেলের নানা সেই সময়ে যখন মহামারীটি শুরু হয়, কলেরা শুরু হয়, তখন খুব চিন্তায় পড়ে যান আসলে কিভাবে কি করবেন এবং সবার মধ্যে একটা ভয়ভীতি কাজ করতে শুরু হয়। বিশেষ করে যখন মানুষ মরা শুরু হয় তখন তাদের মনের অবস্থা এমন একটা পর্যায়ে পৌঁছায় যেমনটা বেঁচে থেকেও মরে যাওয়ার মতো। কারণ সারা দিন সবাই বাসার মধ্যে বসে থাকতো, খুব বেশি দরকার না হলে বিটার বাইরেও কেউ যেত না, আর সন্ধ্যাবেলা তো বের হওয়ার কোনো প্রশ্নই আসে না। এরকম একটা সিচুয়েশন। আমরা সবাই জানি এই মহামারীগুলো কত ভয়ঙ্কর হয়, কারণ আমরা এখন যে করোনার মধ্যে দিয়ে যাচ্ছি এবং আমরাও এরকম সময় কিন্তু পার করতেছি। তো আমাদের আর বলে বোঝানোর দরকার নাই। তখন সেই সময়ে আরও সেই যুগে অতটা আপডেট ছিল না কোনো কিছুই এবং কোনো ধরনের ব্যবস্থা ছিল না। সো তখন যে এটা আরও কত ভয়াবহ এবং কত ভয়ঙ্কর ছিল সেটা আসলে না বোঝার কোনো কিছু নেই। তো এভাবে যখন মহামারী পুরো গ্রামটাকে গ্রাস করে বসে, তখন ওই গ্রামের যে মাতব্বর ছিল, সর্দার ছিল এবং মুরব্বীরা মিলে সবাই মিলে একটা মিটিং করেন এবং তারা বসেন এটা নিয়ে কথা বলার জন্য এবং এইটা চিন্তা করেন সবাই মিলে কীভাবে বিষয়টা সলভ করা যায়। তো এক সময় তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নেয় এলাকাটা বন্ধ করে দিবে বলতে অনেকটা কবিরাজ দিয়ে তারা কিছু একটা রিচুয়াল করে এলাকাটাকে সেভ করবে, এরকম একটা সিদ্ধান্ত নেয়। সেজন্য তারা একজন কবিরাজকে গ্রামে আনার কথা চিন্তা করে। সেই কবিরাজ ছিল যদিও অন্য একটা গ্রামের এবং খুব নামকরা একজন কবিরাজ ছিলেন। যাই হোক, সবার কথা মতোই সেই কবিরাজকে নিয়ে আসা হলো 2 দিন পরে এবং সেই কবিরাজ গ্রামে এসে একটা ঘোষণা দিয়ে দিল যে রাত 11টার পর বিশেষ করে রাত 10টা-11টার পর কেউ যেন বাইরে বের না হয়। তো পুরো গ্রামের মধ্যে কথাটা ছড়িয়ে যায় এবং সবাই সবার মতো সতর্ক হয়ে যায়। তারপরেও এলাকার যে পাড়ার যে মসজিদগুলো ছিল সেগুলোর মধ্যেও প্রত্যেক দিন ঘোষণা দেওয়া হতো সবাই যেন সন্ধ্যার পর বাসায় চলে যায়। আসলে মসজিদে ঘোষণা দেওয়ার প্রয়োজনই বা ছিল না, কারণ সবাই এতটাই ভীত ছিল যে সন্ধ্যার সাথে সাথে সবাই বাড়ির মধ্যে ঢুকে যেত এবং সব কাজ শেষ করে ফেলত। আর তখন সবাই যখন বাসায় চলে যেত, চারদিকটাতে নেমে আসতো অদ্ভুত এক নীরবতা। তাছাড়া গ্রামের মধ্যে তো সবসময় এমনিতেই নীরবতা বিরাজ করে। সেই সময়কালে আরও মানুষজন কম ছিল, ইলেকট্রিসিটি ছিল না এবং ওভারঅল সব কিছু মিলিয়ে আপনারা বুঝতে পারতেছেন একটা থমথমে একটা ভুতুরে পরিবেশের সৃষ্টি হতো। এবং গ্রামের যে দোকানপাটগুলো ছিল সেগুলো মূলত সন্ধ্যার পরপরেই বন্ধ হয়ে যেত এবং মসজিদে দেখা যেত সন্ধ্যার পর এশারের নামাজে তেমন একটা লোকজন হতো না, আগে যাওয়া হতো। এদিকে সোহেলের নানার মা বাবারও করা নির্দেশ ছিল কেউ যেন সন্ধ্যার পর ভুলেও বাড়ি থেকে বের না হয়। কিন্তু মা বাবার নিষেধ থাকা সত্ত্বেও আসলে সোহেলের নানার ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন হয়, কারণ সোহেলের নানা মানুষটা ছিলেন একটু দুষ্ট প্রকৃতির, একটু দুরন্ত টাইপের আর কি। তো তিনি করতেন কি, মোস্ট অফ দ্য টাইম রাতের বেলা যখন সেই কবিরাজ এলাকার মধ্যে যে এলাকাগুলো বন্ধ করতো সেগুলো তিনি দেখার চেষ্টা করতেন। তো তিনি করতেন কি, বাড়ির পেছনে যে দরজাটা ছিল সেটা দিয়ে বের হয়ে দেখার চেষ্টা করতেন এবং তিনি দেখতেন কবিরাজ গ্রামে কি করতেছে। তো তিনি দেখতেন সেই কবিরাজ তার আরও কয়েকজন সহযোগীকে সাথে নিয়ে
মশাল জ্বালিয়ে মানে গ্রামের এই মাথা থেকে ওই মাথা হেঁটে বেড়াচ্ছে এবং দৌড়াদৌড়ি করতেছে, আর অপার্থিব একটা সুরে মানে অদ্ভুত সব মন্ত্র উচ্চারণ করতেছে। তো পরিবেশটা এতটাই ভয়ঙ্কর এবং এতটাই ভয়াবহ ছিল, আসলে মানে ভাবতেই গায়ে কাটা দেয়। এভাবে কবিরাজ এক একদিন এক একটা মহল্লা বন্ধ করতে থাকে, মানে পাড়াগুলা বন্ধ করতে থাকে গ্রামের, যাতে ওই পাড়াগুলার মধ্যে কলেরা ঢুকতে না পারে। এভাবে আস্তে আস্তে মানে সবগুলা মহল্লা বা সবগুলা পাড়া একসময় বন্ধ করা হয়। এরই মাঝে এক রাতে সোহেলের নানা ঘুমাচ্ছিলেন ওনার রুমে, এখন ঘুমের ঘুরে মানে ঘুমের মধ্যে তিনি হঠাৎ শুনতে পান অনেকটা একটা সাউন্ড শুনে ওনার ঘুমটা ভেঙে যায় এবং তিনি শুনতে পান তাদের বাড়ির পাশে দাঁড়িয়ে কেউ জানি হু হু করে কান্না করতেছে। তো সোহেলের নানা আসলে ঘুমের ঘুরে ভাবলো কোনো মহিলা হয়তো সমস্যায় পড়েছে, এমন কোনো প্রবলেমে পড়েছে, তাই জন্য কান্না করতেছে। তো এই কথা চিন্তা করে, আর উনি একটু পরোপকারী টাইপের লোক ছিলেন, যার কারণে ওনার মাথার মধ্যে পরোপকারের নেশায় উনি সেই সময় যে মহামারী চলতেছিল সেই কথাটা তখন ভুলে যান। তো তিনি চিন্তা করেন তিনি বের হবেন এবং দেখবেন কার কী সমস্যা হলো। তো নানা যখন ঘর থেকে বের হবেন এবং পেছনের দরজা দিয়ে বের হবেন, তো বের হওয়ার ঠিক আগেই তিনি খেয়াল করেন মানে চারপাশে একটা অদ্ভুত একটা দুর্গন্ধ মানে ছড়িয়ে আছে এবং গন্ধটা এত তীব্র এবং এত বাজে মানে অনেকটা মাংস পচা একটা গন্ধের মতো। তো নানা যখন বাইরে বের হবেন তারপর মানে ওই গন্ধটা পাওয়ার পর তিনি স্বাভাবিকভাবেই নেন, মনে করেন হয়তো বাড়ির আশেপাশে কোনো মরা জন্তু পড়ে আছে সেজন্য। কিন্তু বের হওয়ার ঠিক একটু আগে উনি কি মনে করে দরজার ফাঁক দিয়ে একটু বাইরে তাকান, তো জ্যোৎস্নার আলো ছিল বাইরে এবং তখনকার সেই সময়ে গ্রামের যে বাড়িগুলো ছিল সেগুলোর দরজা ছিল বাঁশ বা কাঠের তৈরি এবং সেগুলোর ফাঁক দিয়ে মানে বাইরে দেখা যেত। তো তিনি বাইরে যখন ওনার চোখ পড়ে এবং তিনি সেই সময় একটা দৃশ্য দেখতে পান, তিনি দেখেন তাদের যে বাড়ির পিছনে নারিকেল গাছটা আছে সেখানে নারিকেল গাছের সাথে হেলান দিয়ে একটা বিশাল মানে লম্বা একটা মহিলা দাঁড়িয়ে আছে এবং সেই মহিলার উচ্চতা মানে ওনার পার্শ্বমতে 7 ফিটের কম না। তো চাঁদের আলোয় নানা স্পষ্ট জিনিসটা দেখতে পান এবং তিনি এটাও বুঝতে পারেন সেই গন্ধটা আসতেছে, সেই মানে পচা গন্ধটা আসতেছে সেই মহিলার দিক থেকে। এইবার নানা মানে একটু দেখার চেষ্টা করেন মহিলাটার ফেস দেখা যায় কিনা, কিন্তু তিনি দেখেন মহিলাটায় মানে একটা পুরা শরীরের মধ্যে একটা সাদা কাপড় জড়ানো মানে ঘোমটা দেয়া। তারপরে অনেক কষ্টে তিনি একসময় মহিলাটার চেহারা দেখতে পান এবং তিনি দেখেন মহিলাটার চেহারা এত বিভৎস, এত ভয়ঙ্কর একটা চেহারা, কুৎসিত মানে কালো একটা চেহারা এবং চোখগুলা মানে জল জল করতেছে এরকম একটা চেহারা। তো এরকম একটা ভয়ঙ্কর চেহারা দেখার পর নানার কলিজার মধ্যে মানে মোচড় দিয়ে ওঠে ভয়ে এবং তিনি বুঝতে পারেন এটা কোনো সাধারণ মহিলা না, আর গ্রামে এত লম্বা এবং বিশাল দেহের কোনো মহিলা থাকতেও পারে না ওনার জানা মতে। তো নানা আর সাহসে কুলাতে পারেন না, উনি বাইরে যে বের হবেন চিন্তা করেছিলেন সেই চিন্তাটাও মানে ওনার মাথার থেকে উবে যায়। তারপরেও তিনি সাহস করে দেখতে থাকেন মানে বাইরের দিকে ওই মহিলা কি করে সেটা। আসলে ওনার সাহসের তারিফ করতে হয়, কারণ এতটা ভয় পাওয়ার পরেও উনি দরজার ফাঁক দিয়ে মানে তাকিয়ে থাকেন সেই মহিলাটার দিকে এবং সেই মহিলাটি হঠাৎ করে কান্না শুরু করে দেয় এবং করুণ এক আত্মনাদের সুরে মহিলাটি মানে ইনিয়ে বিনিয়ে কাঁদতেছিল আর বলতেছিল, তোরা আমাকে থাকতে দিলি না, এই গ্রাম আমার ভালো লেগেছিল, আমার আরও লাশ দরকার ছিল, কিন্তু তোরা আমাকে থাকতে দিলি না। তো এরকম করে কান্না যখন শুরু করে নানা খুব ভয় পেয়ে যান এবং নানা নিজেকে আর ধরে রাখতে পারেন না এবং সেই সাথে ওনার মহামারীর কথাটাও মনে পড়ে যায় এবং এটাও মনে পড়ে কবিরাজ সবাইকে বলেছিল রাতে যেন কেউ বের না হয়, রাতে যেন কেউ কোনো কিছু ডাকলেও সাড়া না দেয়। তো এই সব কিছু যখন ওনার মনে চলে আসে উনি আর দেরি না করে বাসার ভিতর ঢুকে যান এবং ঢুকে সেদিনের মতো ঘুমিয়ে যান। তো ঘটনাটি আসলে এখানেই শেষ না, নানা 2-1 দিন পরে সকালে কি একটা কাজে ওনাদের যে এলাকার বাজার ছিল সেখানে যান এবং সেখানে ওনার সাথে দেখা হয় ওনার পরিচিত মানে দুঃসম্পর্কের 2 খালাতো ভাইয়ের সাথে। ওই খালাতো ভাইগুলোর বাড়ি ছিল ওনাদের পাশের গ্রামে এবং ওনারা 2 ভাই ছিল পেশায় জেলে মাছ ধরতেন। তো তারা মূলত বাজারে এসেছিলেন মাছ বিক্রি করার জন্য। তো নানার সাথে যখন দেখা হয় ওনারা নানার সাথে বসে গল্প করতেছিলেন, আড্ডা দিচ্ছিলেন। তো কথা প্রসঙ্গে ওই 2 ভাই বলে,
আসলে ভাই আমাদের সাথে গতকাল রাতে একটা কাহিনী হয়েছে। তো নানা বলে কি কাহিনী? তখন তারা দুই ভাই বলে তারা গতকাল রাতে মাছ ধরতেছিল, বেশ ভালোই মাছ পাচ্ছিল তারা। তো মাছ ধরতে ধরতে ওরা এক সময় নাকি নানাদের গ্রামের যে সাইড ছিল নদীর সেই সাইডে চলে আসে, এবং এভাবে মাছ ধরতে ধরতে এক সময় যখন মানে শেষ রাত হয়ে যায় তখন ওরা দুই ভাই চিন্তা করে তারা বাসায় চলে যাবে, কারণ যথেষ্ট মাছ তারা পেয়েছিল। এই ভেবে তারা যখন তাদের নৌকা মানে বাসার দিকে ফেরাবে, ঠিক তখনই ওরা দুইজনেই শুনতে পায় একসাথে নদীর পাড়ে কে জানি বসে হু হু করে কান্না করতেছে। তো ওরা দুইজনের মধ্যেই মানে মনের মধ্যে একটা কিউরিসিটি বাসা বাঁধে, এমন চিন্তা করে কেউ আবার বিপদে পড়লো কিনা রাতের বেলা। তো এই ভেবে তারা কান্নাটা যে দিক থেকে আসতেছে সেটা ফলো করে সামনের দিকে আগাতে থাকে, এবং আগাতে আগাতে এক সময় তারা দেখতে পায় সাদা শাড়ি পরা একটা মহিলা, এবং লম্বায় অনেকটা লম্বা, সাধারণ মহিলাদের মতো লম্বা না, অনেক বেশি লম্বা। সেই মহিলা নদীর পাড়ে বসে হু হু করে আর্তনাদের সুরে কান্না করতেছে। তো খুব কাছাকাছি যখন তারা এসে পড়ে তখন তারা একটা বাজে দুর্গন্ধ পায়, এবং গন্ধটা এত মানে তীব্র ছিল, এবং একসময় এত তীব্র আকার ধারণ করে মানে ওদের বমি চলে আসার মতো উপক্রম হয়। তারপরে ওরা দুই ভাই মনে করে হয়তো নদীর পাড়ে কোনো মরা জন্তু পড়ে আছে, বা কোনো মরা জন্তু বেশি এসেছে, সাধারণত নদীতে যেরকম হয় আর কি, সেজন্য হয়তো এরকম গন্ধ আসতেছে। তো এই ভেবে তারা ব্যাপারটা স্বাভাবিকভাবে নেয়, এবং তারা ওই মহিলাটার কাছাকাছি যায় ব্যাপারটা দেখার জন্য। কাছাকাছি যেতেই মহিলাটি কান্না করা শুরু করে, মানে কাঁদতে থাকে, আগে থেকেই কাঁদতেছিল। তো কাঁদতে কাঁদতে ওই মহিলাটি তাদের বলে আমাকে একটু নদীটা পার করে দে, ওরা আমাকে থাকতে দিল না এই গ্রামে। তো এভাবে যখন কান্না করতে থাকে ওরা দুই ভাইয়ের মনের মধ্যে খুব মায়া হয়। তো ওরা হয়তো মনে করে কোনো গৃহস্থের বউ রাতের বেলা জামাইয়ের সাথে ঝগড়া করে বের হয়ে গিয়েছে, বাপের বাড়ি চলে যাচ্ছে, এই মনে করে তারা সেই মহিলাটিকে নৌকার মধ্যে উঠতে বলে, এবং নৌকার মধ্যে সেই মহিলাটি একসময় উঠে। তো তারা কি করে নদীর অপর পারে যাওয়ার জন্য নৌকা বাইতে থাকে। তো নদীর পার ছেড়ে যখন ওরা বেশ কিছু দূর চলে আসে, মাঝ নদীতে চলে আসে, তারপর তারা একটা জিনিস খেয়াল করে, সেই যে দুর্গন্ধটা তারা নদীর পাড়ে পেয়েছিল সেটা এখনও ছড়িয়ে আছে চারপাশে, এবং কোনোভাবেই কমতেছে না। তো তারা চিন্তা করে মাছ নদীতে তো এরকম গন্ধ আসার কোনো কথা নাই, বা এরকম গন্ধ আসবেই বা কোত্থেকে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর ওরা এক সময় শিওর হয় যে ব্যাপারটা বুঝতে পারে সেই গন্ধটা আসলে আসতেছে সেই মহিলা থেকে। তো তারা এবার মহিলাটাকে মানে দেখার চেষ্টা করে, ফেসটা দেখার চেষ্টা করে। তখন সেই মহিলা মানে তাদেরকে বলে খবরদার আমার দিকে কেউ তাকাবি না, তাকালেই তোদের শেষ করে দেব। তো মহিলা যখন এরকম ভয়ানক একটা গলায় তাদেরকে কথা বলে, মহিলার এই কথায় তারা দুই ভাই খুব ভয় পেয়ে যায়, এবং ভয়ে তারা চুপচাপ হয়ে মাথা নিচু করে বসে থাকে। এভাবে তারা নৌকা চালাতে চালাতে এক সময় অপর প্রান্তে চলে আসে নদীর, এবং তারা দুইজনেই দেখে নৌকা ঘাটে বেরানোর আগে মানে ঘাটে লাগানোর আগে সেই মহিলা কেমন করে জানি হাওয়ার উপর বেশে নৌকা থেকে নেমে যায়, এবং নৌকা থেকে নেমে হাওয়ার মতো বাসতে বাসতে সে এক সময় মানে পাড়ে গিয়ে দাঁড়ায়। তো এই দৃশ্য দেখার পর দুই ভাই মানে স্ট্যাচুর মতো হয়ে যায় নৌকার মধ্যে, এবং তারা দেখে সেই মহিলা এক সময় পাড়ে উঠে গিয়ে তাদেরকে বলে তোরা আমার উপকার করলি তাই তোদের ক্ষতি করলাম না। তো এইটা বলে মহিলা একসময় হাঁটতে শুরু করে, এবং হাঁটতে হাঁটতে মানে মিলিয়ে যায়। তো এই সব কিছু ঘটার পর ওরা দুই ভাইয়ের অবস্থা মানে ভয়ে শোচনীয় পর্যায়ে চলে যায়, এবং তারা কি করবেন বুঝতে পারে না। তারপরও যেহেতু সাহসী ছিলেন মাছ ধরতে নদীতে, তো সাহস করে তারা আল্লাহ আল্লাহ করতে করতে দ্রুত বাড়িতে চলে আসেন, আর কোনো সমস্যা হয় না। তো এই কাহিনী শোনার পর আসলে নানা ব্যাপারটা বুঝতে পারেন কি সমস্যা হয়েছিল এবং কে ছিল সেই মহিলা। তারপরেও নানা ওনাদেরকে আর কিছু বলেন না, বলে হয়তো তোরা কোনো জিনের পাল্লায় পড়েছিলি, এই বলে তাদেরকে বুঝ দেয়। তো নানা সেদিনের মতো চলে আসে বাসায়, আর কিছু বলে না তাদেরকে। এবং সেই সাথে আশ্চর্যজনকভাবে নানাদের গ্রামে যে মহামারী ছিল সেটা থেমে যায়, এবং মানুষ মরাটাও থেমে যায়, আর কোনো মানুষ সেদিনের পর থেকে মরেনি। কিন্তু ওই ঘটনার এক সপ্তাহ পরেই যেই কবিরাজ মানে তাদের গ্রাম বন্ধ করতে এসেছিল, সেই কবিরাজ মানে হুট করে একদিন সকালবেলা তার মৃতদেহ পাওয়া যায়, মানে সে মারা যায়। তো ঘটনাটা মূলত এইভাবেই শেষ, এবং আর তেমন কিছু ঘটে না, এবং এইভাবেই সেই মহামারীর সমাপ্তি ঘটে।
কিন্তু সোহেলের নানা তিনি সেই ভয়ঙ্কর মহামারীর করুণ দৃশ্য দেখা একজন সাক্ষী হয়ে যান এবং তিনি সেই ঘটনাটি সবার সাথে এক সময় শেয়ার করেন। তো সেই সুবাদে হয়তো সোহেলও পুরো ঘটনাটি শুনে এবং সে আমার সাথে শেয়ার করে। তো আমি শেয়ার করলাম এই ঘটনাটি, কারণ বর্তমান সময়ে একটা মহামারী চলতেছে এবং আমরা খুব কঠিন একটা সময় পার করতেছি। আমরা জানি এই মহামারী কত ভয়ঙ্কর হতে পারে, আসলে সেটা আমরা আগে শুনেছিলাম আমাদের দাদা দাদিদের কাছে, নানা নানিদের কাছে, কিন্তু বাস্তবে কোনো দিন ফেস করি নাই। তো এখন যখন আমরা একটা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা এখন বুঝতে পারতেছি এই বিষয়গুলো কত ভয়ঙ্কর এবং কত ডেঞ্জারাস। তো সেই সময়ে মহামারী আরও ঘন ঘন আসতো এবং সেই সময়ে চিকিৎসা ব্যবস্থা খুব খারাপ ছিল, হলেই মানে পুরা গ্রামের সব মানুষ মারা যেত। তো আপনারা বুঝতেই পারতেছেন সেই সময়ে এই ব্যাপারটা আরও কত ভয়ঙ্কর ছিল। যাই হোক, এই ছিল আজকের ঘটনা বা অভিজ্ঞতা। আশা করি আপনারা সবাই এনজয় করেছেন আজকের যে স্টোরিটি, এবং আমি সোহেলকে থ্যাঙ্কস জানাতে চাই এত সুন্দর একটি কাহিনী আমাদের সাথে শেয়ার করার জন্য। বিশেষ করে এই সময়ের সাথে কাহিনীটির একটা মিল আছে, সেই জন্য আমি শেয়ার করে ফেললাম আপনাদের সাথে। তো আপনারা জানাবেন কমেন্টস করে কেমন লাগলো, আর অবশ্যই লাইক বাটনে হিট করবেন যাতে আরও মানুষের কাছে আমাদের স্টোরিগুলো পৌঁছায়, এবং নতুন হয়ে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটি। আশা করি আপনারা সবসময় ভৌতিকের পাশে থাকবেন এভাবেই, কারণ আপনাদের সহযোগিতা, আপনাদের সাপোর্ট আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আমরা অনুপ্রেরণা পাচ্ছি আপনাদের সহযোগিতার কারণে। তো আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এতক্ষণ সময় নিয়ে আমাদের সাথে থাকার জন্য, আমাদের স্টোরিগুলো শোনার জন্য। আমি চলে যাব আজকের মতোই। এই ছিল ভৌতিকের আয়োজন, তবে আগামী সপ্তাহে আবারও দুটো স্টোরি নিয়ে, দুটো অভিজ্ঞতা নিয়ে আপনাদের কাছে চলে আসব। সে পর্যন্ত আমার সাথে থাকুন, ভৌতিকের সাথে থাকুন, আর বেশি বেশি ভৌতিক সাবস্ক্রাইব করুন, বেশি বেশি ভৌতিকে ঘটনা সেন্ড করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।